এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখনো তো দুধের দাঁত পড়ে নাই, আবার আমাকে আই লাভ ইউ বলছো? মেয়েটি বলল, আমি পিচ্চি মেয়ে না, আর আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি আপনাকে আই লাভ ইউ বলছি, এখন আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। আমি বললাম, আমাকে তুমি চিনো আমি কে? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মেয়েটি বলল, আমি আগেই জানতাম বেটা মানুষ অনেক রাগী, কিন্তু আপনি কি জানেন বেটা মানুষ গায়ে দিয়ে শুয়ে আসিস? আমি বললাম, ভাই এটা তুলার বস্তা না, এটা ময়দার বস্তা, আমি তো শেষ। মাধবী বলল, কি আমি ময়দার বস্তা? লুচ্চা বেটা কোথাকার। আমি বললাম, এই যে ম্যাডাম, তুমি এইভাবে শুয়ে আসো কেন? তোমার শোয়ার ঘরের বিছানা নাই যে এইভাবে শুয়ে আসো? মাধবী বলল, ইস আমার তো মনেই ছিল না, হায় আল্লাহ। আমার কথা শুনে মাধবী অনেক লজ্জা পেল, আর তাড়াতাড়ি করে চলে গেল। আমি এখনো শুয়ে আছি, চোখ বন্ধ করে, বুকের বাম পাশে হাত রেখে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছি। আমার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে মাধবী দৌড়ে যাওয়ার কারণে শাড়ির কুচি খুলে গেছে। মাধবী বলল, এই যা, এইটা কি হলো? আমার শাড়ি তো খুলে যাচ্ছে, এখন কি করব? রুমে গিয়ে শাড়িটা ঠিক করি আগে। মাধবী শাড়ি ঠিক করার জন্য উপরে চলে গেছে। মাধবী ভুল করে ওর মামাতো ভাইয়ের রুমে চলে গেল। বিয়ে বাড়িতে সবাই নিছে, মাধবী পুরো শাড়িটা খুলে আবার নতুন করে পরবে। হঠাৎ করে আমি রুমে ঢুকে পড়লাম। আমি তো মাধবীকে এইভাবে দেখে অবাক হয়ে গেছি। মাধবী কিছুক্ষণ চুপ করে রইল। 1 মিনিটের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ মাধবী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমি এখনো সবকিছু বোঝার চেষ্টা করছি। যখন বুঝতে পারলাম, তাকিয়ে দেখি মাধবী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে পাশে গিয়ে বসলাম।
কি করব ঠিক বুঝতে পারছি না। মাধবীর শরীরে কি স্পর্শ করব নাকি না। অনেক চেষ্টা করার পর পানি ছিটাতে লাগলাম মুখে। মাধবী চোখ খুলে তাকিয়ে দেখে ওর পাশে বসে আছি আমি। একবার নিজের দিকে তাকিয়ে দেখে ওর গায়ে শাড়ি নেই, তাড়াতাড়ি করে শাড়ি গায়ে দেয়। আমি যেন একটা নেশার করে আছি, একভাবে তাকিয়ে আছি মাধবীর ঠোঁটের দিকে। মাধবী মনে মনে চিন্তা করছে আমার সবকিছু শেষ হয়ে গেছে, না জানি এই লোকটি আমার সাথে কি করেছে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। যদি বাইরে গিয়ে বলে দিই যে আমার সবকিছু দেখে নিয়েছে তখন কি হবে। আমি মনে মনে চিন্তা করছি এই মেয়েটি এত অবুঝ কেন আর এত সুন্দর কেন। খুব ইচ্ছে করছে মেয়েটার গোলাপি রঙের ঠোঁট দুটো আলতো করে শুয়ে দিতে। মাধবী বলল জীবনে অনেক লুচ্চা দেখেছি কিন্তু আপনার মতো এত লুচ্চা দেখি নাই। আমি বললাম এই মেয়ে ভদ্রভাবে কথা বলো, আমি লুচ্চার কি করেছি, আমি আমাকে লুচ্চা বলছো কেন। মাধবী বলল আমার সবকিছু দেখে নিয়েছেন আপনি, এখন আমার কি হবে। আমি বললাম আমি কিছু দেখি নাই, আমি আসছিলাম আমার ফোন নিতে, এসে দেখি তুমি আমাকে দেখার পর অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তো তোমাকে স্পর্শও করি নাই কিন্তু এখন স্পর্শ করব তোমাকে। মাধবী বলল দেখুন আমার কাছে আসবেন না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি পিচ্ছি, তুমি কি আমার বউ হবে। মাধবী বলল না আমি আপনার বউ হব না। আমি বললাম কি বললে, আমার বউ হবে না। আমি যখন একবার বলছি তুমি আমার বউ হবে মানে হবেই। বললেই আমি রুমের দরজা লক করে দিলাম। মাধবীর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাধবীর দিকে এগিয়ে যাচ্ছি। অন্যদিকে মাধবীর আম্মু মাধবীকে খুঁজে পাচ্ছে না, সবাই খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে উপরে চলে আসে। এইদিকে মাধবী চিৎকার করতে থাকে জোরে জোরে, কান্না করছে। ওর কান্না শুনে সবাই উপরে চলে আসে। মাধবীর আম্মু বলল মাধবী মা আমার, কি হয়েছে তোর, এইভাবে চিৎকার করছিস কেন, দরজা খোল। মাধবী বলল আম্মু গো বাঁচাও, আমাকে এই লোকটা আমাকে মেরে ফেললো গো। আব্বু কই। আমি বললাম সবাই যখন চলে এসেছে তখন সব দোষ আমার উপরেই পড়বে। মাধবীর হাতটা চেপে ধরে হালকা করে মাধবীর গলায় চুমে খেলাম। মাধবী তো সেই চিৎকার করতে লাগলো। বাইরে মাধবীর বাবা মা দরজা ভাঙতে চেষ্টা করছে।